সন্ত্রাস দমন হোক, তারপর প্রতিবাদী চরিত্রগুলো, এগুলো আজকালকার ছবিতে দেখাই যায় না। তখন একটা সুযোগ ছিল, ডেমোক্রেসি ছিল। ডেমোক্রেসি কখনো ছিল না, তবে আবার ডেমোক্রেসি আসছে, মানে আমার বলার স্বাধীনতা আছে। বলার স্বাধীনতা। আমি আমার 52টা ছবি করেছি, তার 26টা ছবি সেন্সর বোর্ডের মেম্বাররা দেখে প্রথম বের হয়েই বলেছে ব্যান্ড ছবি। তারপর চড়াই উতরাই, কত প্রচেষ্টা, কত কাকে ধরে, কোন মেম্বারকে ধরে পাশ করিয়েছি ছবি। অনেক জ্বালাতন গেছে। আমার আম্মাজানের মতো ছবিকে 6 মাস আটকে রেখেছিল ব্যান্ড। আম্মাজানে কি ছিল আমি জানি না। হ্যাঁ, আম্মা জানে তো পুলিশকে নিয়ে কোনো না। তেমন কোনো নেগেটিভ কোনো কিছুই ছিল না। তো এরকম ছিল। সেন্সর বোর্ড একখানে খুব পক্ষপাতিত্ব করত। আমার আম্মাজান আটকে দেওয়ার পেছনে আমি জেলাস, ঈর্ষা ছাড়া আর কিছুই খুঁজে পাইনি অদ্যাবধি। এই দিস ইজ ফার্স্ট টাইম আমি মিডিয়ার সামনে বললাম যে আমি কাজী হায়াত আর কোনো লজিক, আমিও তো একজন এখন সেন্সর বোর্ডের মেম্বার, আমি খুঁজে পাইনি, কোনো কারণ খুঁজে পাইনি যে ছবিটা কেন আটকানো হলো এবং 6 মাস আটকে রাখলো। এবং আমাদের বিগত প্রাইম মিনিস্টারের বান্ধবী বেবি মওদুদ ছিলেন সেন্সর বোর্ডের মেম্বার, তিনি এবং আমাদের মোর্শেদুল ইসলাম, এই দুইজনেই ছবিটাকে ব্যান করল। কি পরামর্শে, কি কারণ, ওরা দুইজন কানের কাছে ফুসুর ফুসুর কথা বলে, আবার ওরাই দুইজন নিষিদ্ধ করে দিল ছবি। তো কি বুঝে করলো আমি অদ্যাবধি খুঁজে পাইনি। খুঁজে পেয়েছি একটি কারণ, আজ বলতে পারি, ঈর্ষা ছিল। আমার প্রতি ঈর্ষান্বিত হয়েই তারা ছবিটাকে বন্ধ করেছিল। ঈর্ষা ছিল, হিংসা ছিল, প্রতিহিংসা ছিল, এই কারণে, আর কোনো কারণ। এটা তো শুধু একটা মানে পরিচালকের ক্ষতি না, চলচ্চিত্রের ক্ষতি, দেশের ক্ষতি। একজনের প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে আর একজন কতটা ক্ষতিগ্রস্ত হলো সেসব দেখার সময় এদের থাকে না। ওরা ওরকমই থাকে যারা ঈর্ষান্বিত হয়। স্যার, আপনি তো সেন্সর বোর্ডে এখন নিজে আছেন একজন মেম্বার হিসেবে, এখন কি এটার একটু পরিবর্তন করছেন আপনারা, যে একটা পরিচালকের মিনিমাম ছবির কোয়ালিটিটার যদি ভালো হয় ছেড়ে দিই? আমি বিশেষ করে ছবির আগে একটা কথা বলে নেই। কথাটা হলো, মনে করি এটিএম শামসুজ্জামান অথবা মিশা সওদাগর, রাজীব, এরা ভিলেন। এরা ছবিতে এমন কাজ নেই যা করে নাই। অন্যায়, অবিচার করেছে, ধর্ষণ পর্যন্ত করেছে ছবিতে। সেই ছবিটা যদি একজন সাধারণ দর্শকের সাথে সে দেখে বের হয়, মিশা সওদাগরই ধরি, যদি বের হয়, মিশা সওদাগরকে বলবে, দর্শকে হাত মিলিয়ে বলবে, ভাই আপনার অভিনয়টা খুব ভাল লাগলো ভাই। তারা বলবে না যে আপনি যে অমুক মেয়েটার ধর্ষণ করলেন এটা খুব খারাপ করছেন, কিন্তু সে বলবে যে আপনার অভিনয়টা ভালো লেগেছে। অর্থাৎ সে জানে যে ওটা অভিনয় ছিল তার। তো এইভাবে আমরা ভাবি
যারা সেন্সর বোর্ডের মেম্বার তারা ভাবে যে দর্শকদের মাঝে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। আসলে সিনেমা অ্যাবসোলুটলি একটা বিনোদন মাধ্যম, অ্যাবসোলুটলি বিনোদন মাধ্যম। আর এগুলো তো সমাজ থেকেই আসে, সমাজে ধর্ষণ হচ্ছে, তারপর গণহত্যা হচ্ছে, সমাজ এবং থেকেই তো ছবিগুলো সিনেমার নেয়া। চাইতে ভয়ঙ্কর হলো খবরের কাগজ। খবরের কাগজতে হুবহু আপনি সমস্ত কিছু তুলে ধরছেন, বিরোধী রাজনীতি, বিরোধী মতবাদ তুলে ধরছেন, কিন্তু আমার সেন্সরে, সিনেমার সেন্সরে ওইসব কেটে ফেলতে হবে কেন? এইটা নিয়ে এত ভয় কেন? আর এই ভয়টা একেবারেই অযৌক্তিক, একেবারেই অযৌক্তিক। যার ফলে আমি অন্তত, যে প্রশ্নটি তুমি করলে যে আপনি কি এই সব ছবি ছেড়ে দেন, হ্যাঁ, আমি অত কঠোর মেম্বার না। আমি বাক স্বাধীনতায় বিশ্বাসী। মানুষের মনের ভাব প্রকাশ করতে, ভাব প্রকাশ করার অধিকার আমার সংবিধানে আছে। আছে। নাহলে তো নির্মাণ শৈলীটাও ভালো হবে না, তার মেধা থেকে যে নির্মাণ শৈলীটা করবে। স্যার, আপনি তো পরিচালক সমিতির এখন বর্তমানে সভাপতি। তো সভাপতি হিসাবে আপনার দুই একটি ভালো কাজ এবং সামনে যদি কোনো পরিকল্পনা থাকে, বা সামনেও নির্বাচন আসছে, সামনে আবার নির্বাচিত হলে পরিচালকদের জন্য কি করতে চান? আমি সামনের জন্য আর নির্বাচনে দাঁড়াবো না। তবে আমি যে কাজ সমিতিতে ভাবতাম যে সমিতিতে গেলে অনেক ভালো কাজ করা যাবে, আসলে ভালো কাজ করার এখন কোনো স্কোপ নাই। আর এখন সিনেমা হচ্ছে না। তবে আমি যা যা করেছি, রুটিন ওয়ার্ক যেগুলো, সেগুলো অনেকে বলেছে অনেক এ পর্যন্ত হয়নি এত। যেমন একটা পিকনিক, এটা রুটিন ওয়ার্ক। একটা সভাপতি থাকলে সেই সভাপতি একটা পিকনিক করবে। প্রতি শীতে একটা পিকনিক হয়। তো সেই পিকনিক, আমি গত বছর যে পিকনিক করেছি সেটা চলচ্চিত্রের ইতিহাসে নাকি আর এত ভালো পিকনিক হয়নি। তারপর আমি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি কর্তৃক একটা অ্যাওয়ার্ড প্রবর্তন করেছি। এটা ইতিপূর্বে কখনো হয়নি। এটা কি পরিচালকরাই পাবে, যারা ভালো ছবি তৈরি করবে তাদের? সবাইকেই দেওয়া হবে। এর উদ্যোক্তা হলো পরিচালক সমিতি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেমন দেওয়া হয় সবাইকে, ঠিক তেমনি এটাও সবাইকেই পুরস্কার দেওয়া হবে, কিন্তু উদ্যোক্তা পরিচালক সমিতি। এটা প্রবর্তন করেছি, জানি না এর পরবর্তীতে থাকবে কিনা। আর আমি আগামীতে আর নির্বাচন করব না, আর হতেও চাই না। আর বয়স হয়ে গেছে, এখন মনে থাকে না অনেক কিছু। আর অনেকে ঈর্ষা করে, অনেকের রোষানলে পড়তে হয়, অনেকের অনেক রকমের চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ করতে না পারলে তখন তারা সমালোচনা করে এগুলো। সেই জন্যে আর এ বয়সে ভাবছি আর ওখানে যাব না। কারণ হলো, আমি সবার জন্যে কাজী হায়াত। আমি কেন শত্রুতা কিনব? আমাকে স্যার, তো আমরা সবাই এই ভালো জানে। পরিবেশটা থেকে আসলে কবে বের হয়ে আসতে পারবো? আরো কি 20 বছর 50 বছর লেগে যাবে যে এই অকারণে যে পলিটিক্সটা হয় বা ঈর্ষাটা হয়? এটা মানুষ মাত্র, মানুষের স্বভাব এটা। বা বাঙালি শঙ্কর জাতি হিসেবে এটা যুগে যুগে থেকেই যাবে, কিছুটা থেকে কিছুটা। যাবে, থেকে যাবে, থেকে যাবে, চিরকাল থেকে যাবে। এগুলোর থেকে মুক্তি আমরা পাবো না, তবে চেষ্টা করব। শিক্ষিত হলে মানুষ, উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে পারলে তখন এগুলো একটু কমে যায়। একটা শিক্ষিত লোক গালি দিলেও বিশ্রী ভাষায় গালি দেবে না। শিক্ষিত লোক গালি দিলে একটু পরিশীলিত ভাষায় বদমায়েশ বলবে, এই বদমায়েশ, তুমি এদিকে আসো। আর একটা অশিক্ষিত লোকে গালি দিলে এখানে বলা যাবে না, সেই ভাষায় বলবে,
এদিকে আসো। তো এই হলো অশিক্ষা এবং শিক্ষার মধ্যে বিভেদ। আমার ধারণা এদেশের 100 ভাগ লোক এক সময় শিক্ষিত হবে, তখন ভালো হবে মানুষ। ইনশাল্লাহ আমরা সেই দিনের প্রতীক্ষায় রইলাম। তারপরে স্যার আরও দুই একটি প্রশ্ন আছে, আপনাকে একটু বিরক্ত করছি ব্যস্ততার মাঝখানেও। আমার মনে হয় আপনার ছেলে মারুফ যিনি, উনি তো দুর্দান্ত দুইটা ছবি করেছে, ইতিহাস, অন্য মানুষ, আরও বেশ কিছু ছবি আমরা দেখেছি। তো আমার মনে হয় ওনাকে অন্যান্য পরিচালকরা সেইভাবে ব্যবহার করতে পারেনি, আপনি যেভাবে ব্যবহার করতে পেরেছেন। প্রথম ছবি দেখার পরেই আমাদের কাছে অন্যরকম লেগেছে। আমরা আর একটা অ্যাকশন হিরো পাচ্ছিলাম, আর একটা আবেগের হিরো পাচ্ছিলাম। এটা কেন হলো আসলে তার ক্ষেত্রে? আসলে হয় কি, ওই যে আমি বললাম যে আমাদের দেশে যেদিন বিদেশি গল্প এসে গেল, কপি করা কপি, তামিল, এটা সেটা। তামিল এটা সেটা ছবি এসে গেল, তখন তারা কার দ্বারা কোন ক্যারেক্টারটা করা সম্ভব, কাকে কোন ক্যারেক্টারে ভালো লাগবে, সেটা আর চিন্তা করলো না। চিন্তা করলো সব হিরো একই গল্প করতে পারবে, সব হিরোইন একই গল্প করতে পারবে। যার ফলে মারুফের আর কোনো ভালো ডিরেক্টরের হাতে পড়লো না, যার ফলে ওর কাজও আর হলো না, তাকে ব্যবহারই করতে পারলো না। ব্যবহারই করতে পারলো না। যেমন আপনি লং টাইম মান্না ভাইকে ব্যবহার করেছিলেন বা কাজ করেছিলেন, তো মান্না ভাইকে আসলে একদম জনতার হিরোর পর্যায়ে আপনি নিয়ে গিয়েছিলেন, এবং আপনি নিজেও পরিচালক হিসেবে একজন জনতার পরিচালক। এটা একটা বিশাল ব্যাপার। তো এটি আমার প্রচেষ্টা ছিল মান্নাকে তুলে আনার। মান্নাকে নিয়ে আমি অনেক ধরনের রিসার্চ করেছি। মান্না এক সময় শুদ্ধ ভাষা বলতে পারতো না। শুদ্ধ ভাষা দিয়ে সংলাপ দিয়ে ছবি করতে গেলাম, তো দেখি বেঁধে যায়, কথা বলতে পারে না, আঞ্চলিক ভাষাটা চলে আসে। আমি দেশদ্রোহী ছবির 5-6 দিন শুটিং হওয়ার পর একটা কথা খুব দ্রুত বলতে হবে, তো ওকে বললাম যে এই ডায়লগটা দ্রুত বলো তুমি। কোনো রকমেই পারছিল না। তখন আমি বললাম, আচ্ছা তোমার বাড়ি তো টাঙ্গাইল, তোমার দেশি ল্যাঙ্গুয়েজে বলতে পারবা এই কথাটা দ্রুত? এবং দেখি অনেকটা বলে ফেললো সাবলীলভাবেই। হ্যাঁ। তখন আমি বললাম যে আজ থেকে তোমার সংলাপ টাঙ্গাইলে ভাষায়, তোমার আর শুদ্ধ ভাষা বলা হবে না আমার কোনো ছবিতে। প্যাটার্ন চেঞ্জ করে দিলেন। হ্যাঁ, 7 দিন শুটিং হওয়া ছিল, এবং সেখানে বললো যে শুটিং হওয়া যেগুলো আছে, হ্যাঁ ভাই, আমি বললাম ওগুলো পরিবর্তন করব, ডাবিং অসুবিধা হবে না, ডাবিং তুমি টাঙ্গাইল ভাষাই করবা। এবং তাই হলো। এবং ওই ছবিতেই, দেশদ্রোহী ছবিতেই প্রথম মান্না চলচ্চিত্রের মানুষদের কাছে খুব প্রশংসিত হলো, এবং বলল যে মান্না তো আসলেই ভালো অভিনেতা। এই শুরু হলো এই ছবির থেকে মান্নার যাত্রা, এবং প্রচণ্ড ব্যস্ত হয়ে গেল এই ছবির পরে। এবং আপনি তো দীপজল ভাইকেও সেম স্টাইলে আনলেন, যে তুমি তোমার নিজস্ব স্টাইলে কথা বলো, এবং তাকেও দাঁড় করিয়ে ফেললেন। দীপজলের বিষয়টাও এরকমই ছিল। দীপজল এক ছবিতেই সুপারস্টার হয়ে গেল, তেজি ছবিতে। তেজি ছবিতে। দীপজল একটা ইতিহাস সৃষ্টি করে ফেলল। সে হলো, এই ছবিটার পরে দীপজল 18 ঘন্টা শুটিং করেছে, এত ব্যস্ত হয়ে পড়ছিল। মানে প্রায় সব ছবি দীপজল থাকতে হবে, হ্যাঁ, একচেটিয়া। একচেটিয়া। কারণ দীপজলের পোস্টারে দীপজলের ছবি থাকলে হলওয়ালারা আগ্রহী হয় বেশি, যার ফলে ছবি শেষ হয়ে গেছে, শুটিং শেষ, সেন্সারে দিয়েছে, সেই ছবিও একটা গান আর একটা দুইটা সিকোয়েন্স দিয়ে দীপজলকে শুটিং করতে হয়েছে
এবং ডিরেক্টর দারুণভাবে অখুশি হয়েছে, কিন্তু প্রযোজক সে বলছেন না, এটা করতেই হবে। আপনি তো মিয়া আমার ছবির ব্যবসা করাবেন না, দ্বীপজলের পোস্টার দেখায় আমি ব্যবসা করব। পোস্টারে দ্বীপজলের ছবি আছে, ছবি দেখবে পরে, আগেই আমি ব্যবসা করে ফেলব। তো এরকম হয়েছে, তো এরকম দ্বীপজলের বেলায় হয়েছে। এটা একটা আশ্চর্য ঘটনা। আশ্চর্য ঘটনা। একমাত্র মনে হয় তার ছবির পাশে মান্না ভাইয়ের ছবিটা দিলেই দর্শক রিসিভ করতো, আর কারোর ছবি রিসিভ করতো না। স্যার, এই আলোচনার শেষ মুহূর্তে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের প্রতি অনুরোধ, আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন, তাহলে আমাদের সিনেমা শিল্পটা বাঁচবে, সিনেমা হবে। আমি কাজী হায়াৎ আর কয়দিনই বা বেঁচে আছি। আমি হয়তো জীবনে আর কোনো ছবি পরিচালনা করে যেতে পারবো না, আমার কোনো লাভ নেই, লোকসান নেই। আপনারা সিনেমা শিল্পটাকে বাঁচিয়ে রাখবেন। সিনেমা শিল্পকে বাঁচিয়ে রাখার জন্যে শুধুমাত্র দর্শকরাই পারে। আপনারা ছবি দেখুন, ভালো ছবি মন্দ ছবি সব দেশেই হয়, ভালো ছবি মন্দ ছবি আমাদের এখানেও হচ্ছে। অতএব হলে গিয়ে বাছাই করেন কোনটা ভালো আর কোনটা মন্দ। একেবারে হলেই যাবেন না এমন তো নয়, হলে গিয়ে ছবি দেখুন, আমার সিনেমা শিল্প বাঁচবে। সবাইকে ধন্যবাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা লিজেন্ডারি পরিচালক কাজী হায়াৎ স্যারের কথা শুনলাম। উনি একজন অভিনেতাও শক্তিশালী। বাংলা চলচ্চিত্রে উনি অনেক দিয়েছেন। আমরা চাই উনি সুস্থ থাকুক, ভালো থাকুক এবং একেবারেই যেন রাগ করে চলচ্চিত্র থেকে দূরে সরে না যান, উনি টাচে থাকেন। আমরা আবারও চাই উনি পরিচালক সমিতিতে থাকেন, সেন্সর বোর্ডে থাকেন এবং ভালো প্রযোজক পেলে, ভালো পরিবেশ থাকলে হলের, উনি যেন আরও ছবি আমাদের মাঝে নির্মাণ করে উপহার দেন। আমরা তার আবারও শারীরিক সুস্থতা কামনা করি, দোয়া করি তার জন্য। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্বতে অন্য কোনো বিশেষ গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।